স্বামী, স্ত্রী আর একটা ছোট্ট পুতুলের মতো মেয়ে, তিনজনের একটা ছোট্ট টোনাটুনি সংসার। খুব সুন্দর করে কাটছিল। তিনজনই ভীষণ ভালো অবস্থায় ছিল। তো একদিন হঠাৎ কোনো ধরনের কোনো কিছু ছাড়াই এই পরিবারটার সমস্ত সুখ ছারখার হয়ে গেল। একটা বিশাল বড় ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল এই পরিবারটার মধ্যে, যেটার অ্যাকচুয়ালি কল্পনাটা সেটা কেউ করেনি। আশেপাশের নেইবার থেকে শুরু করে হাজব্যান্ডের ফ্যামিলি, ওয়াইফের ফ্যামিলি, ইভেন তাদের ফ্রেন্ড সার্কেলেরও কেউ বুঝতে পারে নাই এরকমও কোনো একটা ঘটনা ঘটতে পারে, এরকম মানুষকে দিয়েও হতে পারে। আজকে আমি একটা ট্রু ক্রাইম স্টোরি বলবো। সেই ট্রু ক্রাইম স্টোরিটা মেনলি হচ্ছে যে কেসটা, সেই কেসটার নাম হচ্ছে ক্রিস ওয়াটসের কেস। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যেই ক্রাইম স্টোরিটা বলবো, সেই ক্রাইম স্টোরিতে খুব একটা ভায়োলেন্স নাই, বা অত আমি কিছু এমনভাবে বলবো না যেটাতে হয়তো বা শুনতে খারাপ শোনা যেতে পারে। তো থ্যাংক ইউ, আপনারা আমার সাথে আছেন, আমার গল্প শুনছেন। আমি খুবই নিজেকে প্রিভিলেজ ফিল করছি যে আপনারা আছেন আমার সাথে এবং আমার গল্প শুনছেন। সো থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু মাই চ্যানেল নিতু প্রেজেন্স ইকোয়াজ অফ রিয়ালিটি। তাহলে আমি শুরু করি ক্রিস ওয়াটসের গল্পটা, মানে ট্রু স্টোরিটা। এটা যেটা ছিল যে এই ঘটনাটার যে যতগুলো তথ্য প্রমাণ ছিল, এই তথ্য প্রমাণগুলো কোর্ট মেনলি টু দ্য পয়েন্টে বের করেছিল, আসামিরা যাতে জানতে পারে যে তাদের কী কর্মকাণ্ডের জন্য তাদেরকে এই ধরনের মামলার পরিণতিটা আসছে। হ্যাঁ, এবং যে ইয়ার সাথে সাথে আসামিদের সাথে সাথে মেনলি কিন্তু মিডিয়ার জন্য তা একদম টোটালি উন্মুক্ত ছিল। সেখান থেকে আমি কিছু কিছু জিনিস জেনে জেনে আপনাদেরকে এখানে জানাচ্ছি, মানে ম্যাক্সিমাম জিনিসই সেখান থেকে একটু জাস্ট জেনে আমি জানাচ্ছি। তো সেই এখন তাহলে আমি শুরু করি। এখানে যেটা ছিল ক্রিস ওয়াটস আর শ্যানন, হ্যাঁ শ্যানন ওয়াটস, ওরা হচ্ছে নর্থ ক্যারোলিনায় একসাথে দুজনই থাকতো এবং তাদের পরিচয়টা মেনলি নর্থ ক্যারোলিনাতেই হয়েছিল। ক্রিসের সাথে শ্যাননের পরিচয়টা মেনলি হয়েছিল নর্থ ক্যারোলিনাতে। তো শ্যানন তখন মাত্র তার হচ্ছে ডিভোর্স হয়েছিল। এরপরে তাদের দুজনের পরিচয় হবার পরে দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়, এবং প্রেমের সম্পর্ক হবার 2 বছর পরে 2010-এ তাদের দেখা হয়, প্রেমের সম্পর্ক হয়। 2012-তে যে তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে। এরপরে তারা বিয়ে করে। 2013 সালে চাকরির কারণে তারা দুজনে কি করে, কলোরাডো বলে একটা জায়গা আছে, সেখানে শিফট হয়ে চলে যায় দুজনেই। তো সেই বছরই তাদের প্রথম বাচ্চা বেলা জন্ম হয়। জন্ম হবার পরে 2015-তে ক্রিস হচ্ছে আনাডার্কো পেট্রোলিয়ামে যে একটা জায়গা আছে সেখানে চাকরি পায়। তো সেম ইয়ারে বেলার পরপরই হচ্ছে তাদের আরেকটা মেয়ে হয়। সেই মেয়েটার নাম হচ্ছে সিসি জন্ম নেয়। সেই সময় তখন শ্যানন ওখানে শিশু একটা হসপিটালে চাকরি করতো। তো চাকরিটা সে ছেড়ে দিয়েছে দ্বিতীয় বাচ্চা জন্মগ্রহণ করার পরে, এবং সে সিদ্ধান্ত নেয় যে তার দুটা বাচ্চাকেই সে দেখাশোনা করবে, চাকরি টাকরি করবে না, আর ঘরে বসে টুকটাক যেটুকু কাজ করা যায় সেটা করবে। তো পরে সে হচ্ছে একটা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির মধ্যে একটা মানে প্রোডাক্ট সেলসের কাজ শুরু করলো। অনলাইন বেস ছিল এই কাজটা। এই এটা অনেকটা আমি কিসের সাথে তুলনা করব, মেরিকে বা এভান যে ইয়াগুলো থাকে না, সে তাদের মতোই হচ্ছে একটা কোম্পানিতে সে মানে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতো। অ্যাকচুয়ালি সে কী করতো, ওদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনতো, ক্রিম বা বিভিন্ন ফেসে মাখার সিরাম টিরাম, সেগুলো কিনে সে অনলাইনে করতো, পাবলিসিটি করতো, করে করে ফেসবুকে লাইভ করে করে দেখিয়ে দেখিয়ে সে সেগুলো সেল করতো। তো মোটামুটি বেশ ভালোই অল্প সময়ের মধ্যে শ্যানন খুব বেশি পপুলার হয়ে গেল। মোটামুটি সে তার সোশ্যাল লাইফটাকে পাবলিকলি
শেয়ার করতো, ফেসবুকের মাধ্যমে সে শেয়ার করতো। তো মাঝে মাঝে সে ক্রিসকেও, তার হাজব্যান্ডকেও লাইভে নিয়ে আসতো, তার 2 বাচ্চাকে নিয়ে আসতো। যখন লাইভে ক্রিসকে অন্যরা দেখতো, তখন তাদের কাছে মনে হতো কি, একটু মনে হয় শাই, একটু মনে হয় ইন্ট্রোভার্ট একটা ছেলে। আর তার আশেপাশে যে ফ্রেন্ডসরা আছে, ফ্রেন্ডসরা বলতো যে ওদেরকে দেখে মনে হতো ওদের সম্পর্ক ভীষণ ভালো। ক্রিস অ্যাকচুয়ালি ছিল একদম বেস্ট একটা বাবা ছিল। 2টা মেয়ের জন্য সে একদম মানে তার সবসময় সময় থাকতো 2টা মেয়েকে, মানে বাবা বলতে মেয়েরাও অজ্ঞান ছিল, বাবা হচ্ছে মেয়ে বলতে একদম অজ্ঞান ছিল। এখন 2018 সালের মে মাসে শ্যানেল হঠাৎ করে জানতে পারে যে সে আবার প্রেগনেন্ট। তো সে কী করে, যে সারপ্রাইজ দিবে বলে ক্রিসকে, সে ফেসবুকে লাইভ করা শুরু করে এবং সে ফেসবুক লাইভে এসে বলে যে আমি হচ্ছে ক্রিসকে এখান থেকে বসেই সারপ্রাইজ দিব। তো সে সারপ্রাইজ দেয়, এটা ফেসবুক লাইভে আছে সে তার 2টা মেয়েকে পাশে বসিয়ে, ক্রিস আছে তো প্রেগনেন্সি কিটটা সে দেখায়। তো ক্রিসের রিয়াকশনটা ভীষণ পরিমাণে অন্যরকম ছিল, একদম অদ্ভুত পরিমাণে ছিল। তো তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে ও ক্যামেরার সামনে ভীষণ অস্বস্তি ফিল করছে। তো মনে হলো যে হয়তো ক্যামেরা শাই, একটু আমার টাইপের, এই কারণে হয়তো বা সে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। তো পরে দিয়ে তারা সিদ্ধান্ত নেয় যে তারা হচ্ছে জুন মাসে সান ডিয়াগোতে যাবে একটা কোম্পানির ট্রিপে, আর অগাস্টে ওরা কী করবে, জেন্ডার রিভিল পার্টি করবে। ইয়ার সামনে বসে বসে ওই কী বলে ফেসবুক লাইভে বসে শ্যানেন আর ক্রিস আদার অডিয়েন্স যারা লাইভে তখন প্রেজেন্ট ছিল তাদেরকে জানায়। এখন এরপরে যেটা হয় যে জুনের শেষে হঠাৎ করে শ্যানেন তার 2টা মেয়েকে নিয়ে 6 সপ্তাহের জন্য তার মায়ের বাসায় চলে যায়, একদম হঠাৎ করে। তো তখন যখন আশেপাশে নেইবারদেরকে জিজ্ঞেস করা হয়, তখন নেইবাররা বলে যে হ্যাঁ আমরা না একটু ঝগড়ার শব্দ পেয়েছিলাম। তো শ্যানেন চলে যাবার পরে এখানে মেইন যে ঘটনাটা ঘটেছে ক্রিসের সাথে, ক্রিসের অফিসে তার একটা কলিগ ছিল নিকোল কেসিঞ্জার। আমি এখানে কেসিঞ্জার নামেই বলি তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ এখানে 2টা নিকোল আছে। একটা হচ্ছে ক্রিসের কলিগ আর একটা হচ্ছে শ্যানেনের বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তো এখন আমি বারবার নিকোল বললে বোঝা যাবে না, তো যেটা নিকোল বলবো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে শ্যানেনের বেস্ট ফ্রেন্ড, আর আরেকটা নিকোল কেসিঞ্জার, সে কেসিঞ্জার যখন বলবো সেটা হচ্ছে ক্রিসের কলিগ। তো যেটা হয় যে শ্যানন যখন চলে যায় তখন ক্রিসের তো একটা হাতে খুব সুযোগ চলে আসে, তার হচ্ছে একটু ঘনিষ্ঠ হতে হতে তার হচ্ছে কালিগের সাথে তার একটা মানে সম্পর্ক তৈরি হয়, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ তৈরি হয়। তো শ্যানন একটু একটু বুঝতে পারে যে ক্রিস আর আগের মতো নাই। তো তারপরেও সে হচ্ছে মানে হয় না যে মানে যেটা মনের মধ্যে আসতেছে সেটাকে হয়তো আমরা পাত্তা দিচ্ছি না। তো সে কী করে, যে বলে কি না আমি হয়তো একটু বেশি মনে করছি, প্রেগনেন্সির কারণে হয়তো আমার একটু বেশি বেশি মনে হচ্ছে। তো তখন থেকেই ক্রিস করলো, ফোনে কথা বলতো না, ফোন সরায় রাখতো, একটু দূরে সরে যাচ্ছিলো আর কি। পরবর্তীতে শ্যানেন কী করে, যে ক্রিসের মোবাইল ফোনের একটা বের করে, ডকুমেন্ট বের করে। সেখানে সে খেয়াল করে দেখে যে ক্রিস আর সেই কেসিঞ্জার তাদের মধ্যে রাতের বেলা খুব কথাবার্তা হয়, মানে তারা বেশ অনেকটুকু সময় হচ্ছে কথা বলতে থাকে, ওভার ফোনেই কথা বলতে থাকে। তো শ্যানেন বারবার ফোন করলেও ক্রিস হচ্ছে ওর ফোন ধরতো না, খুব বিরক্ত হতো। এর মাঝখানে ক্রিস হচ্ছে কেসিঞ্জারের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাইরে। তো হঠাৎ করে 14ই জুলাই ক্রিস শ্যানেনকে জানায় যে সে শ্যানেনের সাথে আর সম্পর্ক রাখতে চায় না, এমনকি সে সন্তানও চায় না, তাদের যে মানে বাচ্চা হচ্ছে সে বাচ্চাটাকেও চায় না। শ্যানেন তো একদম ভেঙে পড়ে, কারণ সে অলরেডি একবার ডিভোর্সড। এরপরে সে হচ্ছে ক্রিসকে ভালোবাসে, সে আলাদা হতে চাচ্ছিল না। তাই সে ক্রিসের কাছে বলে কি চলো আমরা গিয়ে ম্যারেজ কাউন্সিলিং করি। প্রথমে তো ক্রিস একদম রাজি হলো না, কারণ সে একেবারেই সম্পর্কটা রাখতে চাচ্ছিল না, সম্পর্ক থেকে সে বেরিয়ে আসতে চাচ্ছিল। 18 জুলাইয়ের ঘটনা। ক্রিস আর হচ্ছে কেসিঞ্জার একে অপরকে ছবি পাঠাতো, একে অপরের সাথে চ্যাট করতো। আর ক্রিস কী করলো, ফোনের মধ্যে একটা ফোল্ডার তৈরি করলো। সেই ফোল্ডারটা দেখে মনে হবে ক্যালকুলেটরের মতো, কিন্তু কোড দিলে সেটা ওপেন হতো। তো সেরকম করে ফোল্ডারে করে সে হচ্ছে সমস্ত ছবি আর সমস্ত হচ্ছে তাদের কনভারসেশনগুলো ওখানে রাখা শুরু করলো। তো
এরপরে সে আবার হচ্ছে কম্পিউটারের মধ্যে বসে বসে সার্চ করা শুরু করলো যে আশেপাশে কোথায় ভ্যাকেশন স্পট আছে যেখানে সে হচ্ছে কেসেঞ্জারের সাথে যাবে, যাবার হচ্ছে সে একটা প্ল্যানও করছিল। তো সে এরপরে কি বলে জানি, কোর্ট যখন পরবর্তীতে কেসেঞ্জারের হিস্ট্রিগুলো চেক করছিল যে একটা ভার্ডিক্টে আসার আগে তো সমস্ত কিছু জানতে হবে, তো তখন সেও দেখলো যে কেসেঞ্জার যে জানতো না যে ক্রিস হচ্ছে প্রিভিয়াসলি ম্যারিড, এমন কোনো কিছু না, সে কিন্তু জানতো, কারণ তার হচ্ছে গুগলে সার্চ হিস্ট্রিতে লেখা আছে বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক করছি, সে বলছে স্ত্রীকে ছেড়ে দিবে। এই কথাটা সে কতটুকু সত্য বলছে? তার মানে শ্যানেন বলছি কেসেঞ্জার জানতো যে ক্রিস হচ্ছে অলরেডি ম্যারিড। তো এরপরে শ্যানেন ক্রিসকে বারবার টেক্সট করে, করে না, ক্রিস ওদের ফোন ধরে না, টেক্সটের উত্তর দেয় না। তো অলরেডি শ্যানেন বুঝে গেছে কিছু একটা গোপনে চলছে। তো ক্রিস আর কেসেঞ্জার এরপরে একসাথে ভ্যাকেশনে যায়। তো ভ্যাকেশনে যাবার পরে ওই ছবিগুলো, ওই যে বলেছিলাম ক্যালকুলেটরের মতো অ্যাপ থাকে, সে অ্যাপের ভিতরে লুকায় রাখে। ওই ভ্যাকেশন থেকে রিটার্ন করে ক্রিস করে কি, নর্থ ক্যারোলিনাতে যায়। সেখানে গিয়ে ওই যে শ্যানেন যেহেতু তার মায়ের বাসায় বাচ্চাদেরকে নিয়ে ছিল, তো সে ওখানে যেয়ে বাচ্চাদের সাথে আর শ্যানেনের সাথে দেখা করে। তো সামহাও ওই ক্রিসের যে ফোনটা সেটা হচ্ছে শ্যানেনের হাতে পড়ে, এবং শ্যানেন তখন ওই কীভাবে করে জানি ওই যে হঠাৎ সে অনেক টিয়া করে ইনভেস্টিগেশন করে টোরে সে খেয়াল টেয়াল করে পেছনের গ্লাসের মিররের থেকে সে দেখে কীভাবে ক্যালকুলেটরের অ্যাপটা দিয়ে সে ছবিগুলো রাখছে বা দেখছে বা স্মাইল করছে, সেগুলো দেখে ফেলে ওদের মধ্যে। তখন যেহেতু শ্যানেন তার মায়ের বাসায় গেছে, তো হালকা পাতলা ঝগড়াঝাটি হয় যাতে অন্যরা শুনতে না পারে, ফ্যামিলির লোকজন। বাট ফ্যামিলির লোকজন কিন্তু লক্ষ্য করছিল দুজনেরই মানে বিহেভিয়ারটা খুব অ্যাবনর্মাল, এবং তাদের মধ্যে বেশ ভালোই ডিস্টেন্স খেয়াল করছিল। তো ইন দ্য মিন টাইম কেসেঞ্জার হচ্ছে গুগলে বিয়ের কাপড় চোপড় খুঁজছিল, সেগুলো ছবি পাঠাচ্ছিল। আবার ক্রিস কী করছিল, ফেসবুক পেজে, ক্রিসের ফেসবুক পেজ আবার শ্যানেনের ফেসবুক পেজেও সে বারবার চোখ রাখছিল যে তাদের মধ্যে রিলেশনশিপ ঠিক হয়েছে কিনা, কারণ ঠিক হলে তো তারা ছবি দিবে একে অপরের সাথে, বা যেটাই হোক একটা হ্যাপি কোনো না কোনো একটা কিছু দিবে। যেহেতু শ্যানেন খুব ফোকাস ছিল ফেসবুকে, তার কিছুদিন পরপর স্টোরিজ, কিছুদিন পরপর তার আপডেট সব কিছু সে দিত। তো ইন দ্য মিন টাইম শ্যানেনের একজন বেস্ট ফ্রেন্ড ছিল বলেছিলাম, নিকোল। তো শ্যানেন কী করলো, তার বেস্ট ফ্রেন্ড নিকোলকে বললো যে নিকোল, আমার না মনে হচ্ছে কি যে ক্রিস নতুন আরেকটা বাচ্চা আসতেছে, সেটা নিয়ে সে খুব একটা খুশি না। সে মনে হয় বেলা সিসিকে নিয়ে অনেক হ্যাপি, তো সে না আরেকটা বাচ্চা চাচ্ছে না, আর এটার জন্য না আমার ভীষণ কষ্ট লাগতেছে, এখন আমি কী করব? তো নিকোল বলল, একটু ধৈর্য ধরো, আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, তোমার তো আলট্রাসাউন্ডের একটা ডেট ছিল ডক্টরের কাছে, তুমি ওটা করে আসো। তো শ্যানেন নিকোলের কথা শুনে আলট্রাসাউন্ড করলো, করার পরে সে তাদের যে একটা জেন্ডার রিভিল পার্টি হওয়ার কথা ছিল সেটা বাদ দিয়ে দিল। বললো যে না, এই মোমেন্টে হচ্ছে আসলে করবো না। ফ্রেন্ডদেরকে বললো কি, ক্রিস আর আমার মধ্যে একটু প্রবলেম চলতেছে, আমরা তো একে অপরকে মানিয়ে নিতে পারছি না, তা আমাদের কাউন্সেলিংও করার জন্য আমি ক্রিসকে বলেছি, বাট সে রাজি হচ্ছে না। তো সব কিছু ঠিক হলে তখন করবো, আদারওয়াইজ দরকার নাই, আমরা আপাতত জেন্ডার রিভিল পার্টিটা বন্ধই রাখবো। তো শ্যানেন ওই আলট্রাসাউন্ড করার পরে আবার বাচ্চা জেন্ডার জানতে পেরেছিল যে তার হচ্ছে একটা ছেলে হবে। সে মনে মনে নামও ঠিক করে রেখেছিল যে সে নাম রাখবে নিকো। তো শ্যানেন তার ফ্রেন্ডসদেরকে বলতেছে এটা কীভাবে, মানে খুব কান্নাকাটি করতো বা স্যাড থাকতো, আর বলতো কি যে আচ্ছা আমি একা কীভাবে মা হব, একা তো আসলে সব কিছু সামলানো আমার জন্য পসিবল না। ফ্রেন্ডদের কাউন্সিলিংয়ে এবং ফ্রেন্ডসদের কাছ থেকে সাজেশন নিয়ে ও কী করলো, অ্যামাজন থেকে দম্পতিদের উপরে একটা কাউন্সেলিংয়ের বই থাকতো, যেটাতে হচ্ছে যে কীভাবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন যদি খারাপ হয়ে যায় তাহলে ভালো করা যায়, পসিবল হয়। তো ওইটা নিয়ে এসে ক্রিসকে বললো কি প্লিজ তুমি এটা পড়ো, এতে হয়তো বা আমাদের সম্পর্কটাকে বাঁচানো যাবে, সে আশা করছিল। এবং ওই যে কেসেঞ্জারের সাথে ছবি টবি নিয়ে সে আর মানে ভাবলো যে আগে একটা তো ঠিক করি, একটা ঠিক করলে অন্যটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো শ্যানেন
কী করলো, তো তার যে ফ্রেন্ড নিকোল, ওর সাথে ওদের একটা কনফারেন্স ছিল অ্যারিজোনাতে চলে গেল কনফারেন্সে। বাচ্চা দুইটাকে ক্রিসের কাছে রেখে গেল। ক্রিসের কাছে রেখে বললো কি যে আমি কনফারেন্সটা করে আসি, তারপর আমি তোমার সাথে একটু বসে কথা বলবো। সব কিছু মিলাই তো আসলে আমাদের বসা উচিত, কথা বলা উচিত। তো ওই কনফারেন্সে তো আর শ্যানন একা যায়নি, তার সাথে আরও তাদের ফ্রেন্ডসরা গিয়েছিল। তো তাদের কাছে যখন তারা মোটামুটি সবার কাছে বলতো যে শ্যাননকে দেখে আগে শ্যানন মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ভীষণ ভেঙে পড়েছে। তো এবং খুব চাচ্ছিল যে তাদের সম্পর্কটা যাতে বেঁচে যায়, এবং সম্পর্ক বাঁচানোর জন্য সে যা করানো যাবে সেটাই করবে। তো বাচ্চা দুটা তো ইয়ার কাছে ছিল, ক্রিসের কাছে ছিল। এখন একটা নেক্সট ডেতে শ্যাননের চলে আসার কথা, বাট ওর ফ্লাইটটা ডিলে হয়। তো ক্রিস কী করে, তার একটা নেইবারের কাছে যায়, নেইবারের কাছে যেয়ে বলে আপনার আপনার যে মেয়েটা আছে তাদেরকে একটু বলেন না বেলা আর সিসিকে একটু দেখার জন্য, কারণ হচ্ছে শ্যানন তো বাসায় নাই, আর আমার একটু বেসবল খেলতে যেতে হবে, আমার অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। তো আপনারা একটু আপনার মেয়েদেরকে বলেন একটু আমার বাচ্চা দুটাকে ওদের কাছে রেখে যাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি সে তো বেসবল খেলতে যাচ্ছিল না, সে যাচ্ছিল নিকোলের সাথে দেখা করতে। তো শ্যানন আর তার ফ্রেন্ড যেটা নিকোল বলছে, মানে ক্রিস গিয়েছিল কেসিঞ্জারের সাথে দেখা করতে, ক্রিস যাবে ক্রিসিঞ্জারের সাথে দেখা করতে, সরি। তো শ্যানন আর তার যে ফ্রেন্ড নিকোল, তাদের তো ফ্লাইট ডিলে হয়ে যাচ্ছিল। তাদের আসার কথা ছিল বিকেলের দিকে, তো ফ্লাইট ডিলে হওয়ার কারণে রাতের 1:48-এ ওই নিকোল কী করলো, শ্যাননকে তার বাসায় নামিয়ে দিয়ে গেল। এরপরে কি ঘটেছে অ্যাকচুয়ালি ঠিকভাবে কেউ বলতে পারে না, তবে পাশের বাসার টিভি ফুটেজ দেখে যেটা মেনলি ধরা পড়েছিল সেটা হচ্ছে ভোর 5:30টার দিকে নেইবারের সিসিটিভিতে দেখা যায় যে ক্রিস একটু সাসপিশিয়াস কোনো একটা কাজ করছে। ক্রিসের একটা ট্রাক ছিল যেটা অলওয়েজ গ্যারেজের সামনে দাঁড় করানো থাকতো, হ্যাঁ, কারণ হচ্ছে রাস্তায় রাখার মেইন রিজনটা হচ্ছে কি শ্যানন চাইতো না যে ট্রাকটা ড্রাইভওয়েতে রাখা হোক, কারণ ট্রাক থেকে তেল পড়তো, আর সেই তেলটা পড়ার কারণে ড্রাইভওয়েটা নষ্ট হয়ে থাকতো আর কি। আর সে কারণে ক্রিস কখনোই ট্রাকটা ড্রাইভওয়েতে রাখতো না। বাট নেইবারের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে ক্রিস ট্রাকটা গ্যারেজের ভিতরে ঢুকায় ফেলছে রিভার্স করে, এবং তারপরে তাকে দেখা যাচ্ছে যে গাড়িতে করে সে কিছু একটা জিনিস তুলছে, এবং সে 3বারে আসা যাওয়া করলো। 3বারে আসছে ঘরের ভিতরে এবং ট্রাকে কিছু মানে রাখছে, আবার যাচ্ছে, আবার রাখছে, এরকম করে 3বার সে আসা যাওয়া করলো। এবং ভালো মতো করে যখন সিসিটিভিটা খেয়াল করা হলো তখন স্পষ্টভাবে দেখা গেল যে যে সে কিছু তো একটা তুলছে যেটা বেশ ভারী, তবে ব্যাগের মতো কিছু। আবহাওয়াটাও ছিল পুরো বৃষ্টির দিন ছিল, এই জন্য ভালো মতো করে আসলে বোঝাও যাচ্ছিল না। তো সেই সেম ডেতে সকালবেলা 8:30টার দিকে করে ক্রিস কী করলো, তার মেয়ের স্কুলে ফোন করে বলে দিল যে এখন থেকে বেলা আর সিসি হচ্ছে আর স্কুলে পড়বে না, স্কুলে যাবে না, আপনারা ওদের নাম কেটে দেন। তো সকাল হলো, রাতের বেলা যখন নিকোল হচ্ছে শ্যাননকে বাসায় নামিয়ে দিয়ে গেল, তো শরীরটা ভীষণ খারাপ ছিল, জ্বরটা ছিল শ্যাননের। তো ভাবলো কি শ্যাননকে একটা টেক্সট করি, দেখি ওর কী অবস্থা, শরীরের অবস্থা ভালো কি না, কারণ ওর তো আবার ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, ও ডক্টরের কাছে গেল কি না। তো শ্যাননকে সে কী করলো, টেক্সট করলো যে তুমি তো অসুস্থ ছিলে শ্যানন, কী অবস্থা বলো তো, আর ডাক্তারের কাছে যে তুমি যেতে চেয়েছিলা, অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডাক্তারের কাছে কি যাচ্ছ? কিন্তু শ্যানন তো কোনো উত্তর দিল না। উত্তর না পেয়ে সে না চিন্তিত হয়ে গেল, একদম টেনশনে পড়ে গেল। তো নিকোলের একটা ছেলে ছিল, তো নিকোল কী করলো, তার ছেলেটাকে নিয়ে শ্যাননের বাসায় যায়। বাসায় যাবার পরে দরজা নক করে, এরপরে হচ্ছে পাশের যখন দেখে কোনো শব্দ পাচ্ছে না তখন সে দরজা খোলার চেষ্টা করে। আর ওদের মেনলি শ্যাননের বাসার ফ্রন্ট ডোরে ক্যামেরা ছিল, ক্যামেরাটাতে এমন ছিল যে কেউ নক করলেই সাথে সাথে ক্রিসের মানে মোবাইল ফোনে নোটিফিকেশন যাবে। নিকোল যখন ক্রিসকে টেক্সট করে যে সে কী বলে জানি, নিকোল যখন ইয়াকে কী বলে ওইটাকে শ্যাননকে যখন হচ্ছে নক করছিল, নোটিফিকেশনটা যাওয়া মাত্রই নিকোলের মোবাইলের মধ্যে একটা টেক্সট আসে
যে শ্যানন সেটা করে বলে কি, আমি তো বাসায় আছি, বাট আমি হচ্ছে রেস্ট নিচ্ছি, আমি এখন তোমাকে প্রথমে গেট খুলতে পারবো না। এটা ফার্স্টে বললো শ্যানন। তারপরে ক্রিসের মোবাইল থেকে এরপরে আবার একটা টেক্সট আসে, সেখানে লেখা থাকে যে নিকোল, তুমি আমার বাসার সামনে আসছো, আমি তো জানি, বাট আমি না শ্যাননকে কোথাও খুঁজে পাচ্ছি না, ও হয়তো বা বাচ্চাদেরকে নিয়ে প্লে ডেটে গেছে। নিকোল সাথে সাথে গ্যারেজের দিকে তাকায়, তাকায় দেখে কি শ্যাননের গাড়ি তো ওখানে পার্ক করা, এবং সেই গাড়ির ভেতরে দুটো কার সিটও আছে। তখনই শ্যানন বুঝতে পারে যে সরি তখনই নিকোল বুঝতে পারে যে শ্যানন তো কোথায় যায় নাই। এরপরে নিকোল আবার দরজা ধরে টানটানি করে, দরজা খোলার জন্য চেষ্টা করে, আর ক্রিসের ফোনে আবার অ্যালার্ম বাজে। তখন ক্রিস সরাসরি নিকোলকে ফোন করে বলে, তুমি আমার বাসার সামনে থেকে চলে যাও, তুমি কেন আমার বাসার দরজা ধরে টানাটানি করছো, আমি না তোমাকে বললাম ও বাসায় নাই? তখন নিকোল বলে কি, আমি কি পুলিশকে ডাকবো, ডেকে বলবো যে তুমি হচ্ছে কিছু একটা করছো, কারণ শ্যাননের তো 2টা বাচ্চার কার সিট এখানে। ক্রিস বলছে যে না না না, তুমি পুলিশকে ডাকবা না। এটা বলে ফোন লাইন কেটে দিল। এরপরে নিকোল কী করলো, যে যেই ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই ডক্টরকে ফোন করে জিজ্ঞেস, মানে ডক্টর অফিসের চেম্বারে ফোন করে জিজ্ঞেস করলো যে শ্যানন কি আসছে কি না। তখন বললো যে না, সে যায় নাই। এরপরে সাথে সাথে নিকোল কী করলো, পুলিশকে ফোন করলো, করে বললো কি প্লিজ একটু ওয়েলফেয়ার চেক করবেন, আমার ধারণা সামথিং ইজ হ্যাপেনিং ওর বাসার মধ্যে। পুলিশ আসে, কিন্তু ক্রিসের অনুমতি ছাড়া তারা ভিতরে ঢুকতে পারে না। আর ক্রিসকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার গ্যারেজের পাসকোডটা দাও, আমরা ভেতরে যাব, তো ক্রিস জানায় পাসকোড তো কাজ করছে না, তো আমি আসছি, আমি এসে তোমাদের সাথে কথা বলছি। তো তার ঠিক 15-20 মিনিট পরে ক্রিস আসে, এবং তার হাঁটার ভঙ্গি ছিল ভীষণ পরিমাণে অস্বাভাবিক, খুব স্লো মোশনে সে আসে। তো পুলিশ বাসায় ঢুকে পুরা বাসা তল্লাশি করতে থাকে, সব কিছুই স্বাভাবিক মনে হয়। তবে শ্যাননের ফোন সোফার কুশনের মধ্যে পাওয়া যায়, আর শ্যানন ফোন ছাড়া কখনোই বের হতো না। আর মেয়েদের যে ঘর ছিল আর মাস্টার বেডরুম ছিল, সেটার চাদরগুলো, বিছানার চাদরগুলো পাওয়া যায় না, পুরো চাদরটা তো ছাড়া ছিল। তো ক্রিস পুলিশকে বলে শ্যানন যখন কালকে রাত্রে বাসায় ফিরে, সে আবার মানে তাদের বিয়ে বাঁচানো নিয়ে কথা ওঠে, এবং সেটা নিয়ে তাদের মধ্যে ভীষণ পরিমাণে ঝগড়া হয়। এবং এটা দেখার পরে ভোর 5টার সময় ক্রিস কী করে, বাসা থেকে চলে যায়। তো এরপরে সে জানে না অ্যাকচুয়ালি কী হয়েছে না হয়েছে, এটা ক্রিস বলে। তো পরবর্তীতে যখন ক্রিস হচ্ছে নিউজ পেপারে দেয়, ইন্টারভিউ দেয়, তখন শ্যাননের মা যেহেতু ক্রিসকে ভীষণ পছন্দ করতো, বলছে কি না না, ক্রিস অনেক ভালো ছেলে, আমি চাই না এত মানুষ ওকে সন্দেহ করুক, ওকে আমি ইন্টারভিউ বোর্ডের সামনে আনতে চাই না। বাট পরে দিয়ে শ্যাননের মা বলে কি না, একদিক দিয়ে ভালোই হলো, এত অস্বাভাবিক আচরণ একটা লোক কীভাবে করে, খুব অ্যাবনর্মাল বিহেভিয়ার। সে কথা বলতে বলতে হাসছিল, তার মধ্যে কোনো খারাপ লাগা কাজ করছিল না যে আমার বউ বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে যখন এফবিআই ক্রিসকে হচ্ছে তাদের আন্ডারে নেয়, এবং যখন জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন সে প্রথমে সব কিছু অস্বীকার করে, সে কিছুই জানে না, কিছুই জানে না বলে, এবং বলে হয়তো বা শ্যাননের এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ আছে কারোর সাথে, যে কারণে সে হয়তো বা বাসা থেকে চলে গেছে। এরপরে এফবিআই ডিসিশন নেয় যে পলিগ্রাফ টেস্ট করবে। পলিগ্রাফ টেস্ট করলে ওখানেই ধরা পড়বে ও মিথ্যা বলছে না সত্য বলছে। এবং গেস হোয়াট, ক্রিস হচ্ছে একদম ভয়ঙ্কর ভরাডুবি করে সে একদম ফেল করে। তার পলিগ্রাফ টেস্টে সে যতগুলো কোয়েশ্চেন অ্যান্সার দেয়, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারে সে যেটাকে সত্য বলা উচিত সেটা মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, টোটালি একদম ডিজাস্টার অবস্থা। পরবর্তীতে তার হচ্ছে অফিসের ইমেল এবং ট্রাকের জিপিএস টিপিএসের ডেটা জমা টমা নিয়ে, এবং ড্রোন ফুটেজে দেখা যায় যে সে ক্রিস যে জায়গায়, যে পেট্রোলিয়ামের কোম্পানিতে কাজ করতো, সেই জায়গার একটা সাইডে মাটি খোঁড়া, বেশ ভালো রকমের মাটি খোঁড়া, এবং সেখানেই কিন্তু বিছানার চাদরটা পাওয়া যায়। তো 2টা চাদর হারানো গিয়েছিলো, সেগুলো পাওয়া যায়। পরবর্তীতে ক্রিস বলে কি যে না, আমি কোনো কথা বলবো না, আমি আমার বাবার সাথে আগে কথা বলতে চাই। ক্রিসের বাবা আসে, বাবা এসে জিজ্ঞেস করে যে তুমি কি কিছু করেছো তোমার ওয়াইফ আর বাচ্চাদেরকে? তখন সে বলে হ্যাঁ বাবা, আমি শ্যাননকে মেরে ফেলেছি। কারণ শ্যানন হচ্ছে সেদিন বাচ্চাদেরকে মানে মুখের মধ্যে বালিশ চাপা দিচ্ছিল, এবং সেটা দেখে আমি হচ্ছে যখন
শ্যানন বাড়ি আসে ফার্স্টে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে হয় মানে বিয়ে নিয়ে কথা ওঠে, তো ক্রিস বলে আমি তোমার সাথে থাকবো না। শ্যানন তাকে বোঝানোর চেষ্টা করে, বলতে বলতে তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপরে শ্যানন কী করে, রাগ করে বাচ্চাদের রুমে চলে যায়। তখন ক্রিস তার নিজের ঘর থেকে বের হয়ে দেখে যে বেবি মনিটরে দেখে যে শ্যানন হচ্ছে বাচ্চাদেরকে শ্বাসরোধ করার চেষ্টা করছে বালিশ দিয়ে। ক্রিস তখন রেগে যায়, রেগে সে একদম হিতাহিত জ্ঞান একদম হারিয়ে ফেলে এবং শ্যাননের ওখানে গিয়ে গলা চেপে ওকে মেরে ফেলে। এই কথাটা সে স্বীকার করে। এরপর সে হচ্ছে ওদেরকে নাকি ট্রাকে তুলে, যেটা ক্যামেরা অলরেডি ধরা পড়েছে, এবং তার যে জায়গায় কাজের জায়গা সেখানে নিয়ে যায়। সেখানে নিয়ে যেয়ে শ্যাননকে সে হচ্ছে ইয়াতে মাটির মধ্যে ওই যে গর্ত করে সেখানের মধ্যে কবর দিয়ে ফেলে। আর দুই মেয়েকে বড় বড় তেলে যে ট্রাঙ্ক থাকে সেই ট্রাঙ্কে ফেলে দেয়। ট্রাকের তো মেনলি ছিদ্র ছিল 8 ইঞ্চি, তো তাদের এক একজনকে কিন্তু ভীষণ পুশ করে করে ঢুকাতে হয়, যে কারণে মাথার চুলও পাওয়া যায়, মানে ছিঁড়ে চুল থাকে, চুলটুকুও পাওয়া যায় ওখানের মধ্যে, মানে ডিএনএ টেস্টের জন্য সেটা কাজে লাগে। তো যেই ক্রিস তার বাচ্চা বলতে একদম অজ্ঞান ছিল, তার মধ্যে এক বিন্দু পরিমাণেরও আবেগ দেখা যায় না। নিজের সন্তানদেরকে নিজের হাতে তেলের ট্রাঙ্কে ফেলে দিচ্ছে বলছেও সে, বাট অস্বাভাবিক রকমের সে শান্ত ছিল। পরে পোস্টমর্টম করে জানা যায় যে দুইটা মেয়েকে আসলে শ্বাসরোধ করে মারা হয়েছে, আর শ্যাননকেও সেম ক্যাটাগরিতেই শ্বাসরোধ করে মারা হয়েছিল। এবং ক্রিস দাবি করে যে শ্যানন নাকি আগে বাচ্চাদেরকে ক্ষতি করার চেষ্টা করছিল, এবং সেটা দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। সে মানে তখন শ্যাননকে মেরে ফেললে। অ্যাকচুয়ালি যেটা মনে হচ্ছিল যে সেই সময় যে অন্যের উপরে হয়তো বা দায় চাপাতে চাচ্ছিল। পরবর্তীতে 6 নভেম্বরে ক্রিস কী করে, তার নিজের দোষ স্বীকার করে এবং তাকে মানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, এবং তাকে খেয়াল করা হয় যে সে হচ্ছে জেলের ভিতরে বসে সুইসাইড করে কিনা। কারণ নর্মালি যেটা বলা হয়ে থাকে যে এরকম যারা আসামি থাকে এবং যারা খুনি থাকে তারা ইম্প্যাক্টটা পরে দিয়ে বুঝতে পারে ওখানে থাকতে থাকতে, এবং পরে দিয়ে তারা হচ্ছে সুইসাইডের অ্যাটেম্প নেয়। কিন্তু সে সেটা কিছুই করে নাই। তাকে যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই, তার বাকি সময়টা মোটামুটি যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে হচ্ছে যেহেতু সে জেলেই থাকবে, বাট সে হচ্ছে খুব কাম অ্যান্ড কোয়াইট লাইফ লিড করা শুরু করেছে। সে ওখানে সুইসাইড করার মতো কিছুই করে নাই, সে নর্মালি ছিল বা আছে এখন পর্যন্ত। বাট সমস্যা হচ্ছে যে যেই দুষ্টু মেয়েটা যার জন্য হচ্ছে তাদের সংসারও ওরকম হচ্ছে, অ্যাকচুয়ালি একার হাতে তো আর সব কিছু থাকে না। বোথ পার্টিজ ইজ লায়েবল, ক্রিসও লায়েবল আর কেসেঞ্জারও লায়েবল। কেসেঞ্জার পরবর্তীতে আরেকটা ম্যারিড লোককে ফাঁসানোর চেষ্টা করে এবং তাকেও হচ্ছে করে আর মানে তার সাথে সে সম্পর্কে জড়িত হয়, এবং পরবর্তীতে তার লাইফটা নিয়ে আসলে আমি জানি না, আর এতটা দরকারও নাই, কারণ সে যেহেতু এখানে হত্যাকাণ্ডের সাথে নিজে জড়িত না, শুধু শুধু তাকে এখানে আসলে আর আমি ইনক্লুড করলাম না। সো এটাই ছিল ক্রিস ওয়াটসের ঘটনা। অ্যাকচুয়ালি আমি তো আসলে ভালো করে জানি না যে আপনারা কী ধরনের গল্প পছন্দ করেন, আর আমার এই চ্যানেলটা খুবই নতুন, আপনারা দেখলেই বুঝতেছেন যে অল্প কয়েকটা হয়তো বা ভিডিও আছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আমার নিজের মতো করে যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে একটু বলা যায় বা ভালো লাগতে পারে আমি সেগুলোই বলছি। আর আপনাদের যদি রিকোয়েস্টেড কোনো ভিডিও থেকে থাকে যেটা আপনারা মনে করছেন যে শুনতে চান, তাহলে অথবা আমার মুখে আপনাদের শুনতে ভালো লাগছে, তাহলে প্লিজ এখানে লিখে দিবেন নিচে কমেন্টে যে আপনারা কী ধরনের ভিডিও শুনতে চাচ্ছেন, তাহলে আমি অবশ্যই সেটা হয়তোবা বলবো আপনাদেরকে। Thank you so much for being with me, and please subscribe to my channel. Thank you so much. Assalamu alaikum.